गुड इवनिंग एवरीवन। तो आज के আমরা করব চাইনিজ রিমাইন্ডার থিওরেম। যদিও আমার নাম্বার থিওরিটা শুরু করেছিলাম কিন্তু ওর মডিউলগুলো করানো হয়নি। মডিউলও কি জিনিস সেগুলো আমি কিছু করাইনি। মাঝখান থেকে হট করে চাইনিজ রিমাইন্ডার থিওরেমটা কেন করাচ্ছি হয়তো অনেকে ভাববে। তো আমার একজন স্টুডেন্ট যার 1 তারিখে পরীক্ষা আছে, তো আমাকে রিকোয়েস্ট করেছে এটা করিয়ে দিতে, তাই একটু করিয়ে দিচ্ছি। তো যারা মডিউলে কি জিনিস জানো তারা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারছো না তারা এখন স্কিপ করো। যখন আমি মডিউলগুলো কমপ্লিট করে দেবো তখন তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমরা তো থিওরেমটা প্রমাণ করবই, তাই না? আজকে জাস্ট প্রমাণটা শিখবো, নেক্সট দিন আমরা এক্সাম্পল কয়েকটা দেখে নেব। তো প্রমাণ তো আমরা করবো, বা চাইনিজ রিমাইন্ডার থিওরেম তো আমরা ইউজও করছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে, কেন এই থিওরেমটাকে আমরা পড়বো, বা এই থিওরেমটাকে আমরা কি অ্যাপ্লিকেশন করব। এবার দেখা গেল তোমাকে কি করলো, কিছু সংখ্যক আপেল দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু কতটা আপেল সেটা তুমি জানো না, ঠিক আছে। তো কি করলো, তোমাকে আপেল জাস্ট দিয়ে দিল, বললো তোমাকে ডিভাইড করতে হবে আপেলগুলোকে। তো আপেলগুলোতে ডিভাইড করবা, ঠিক আছে, তোমাকে শুধু কন্ডিশন দিয়ে দিয়েছে কি, যে তুমি যখন ডিভাইড করবে, হয়তো এরকম বললো যে তুমি যখন 5 জনের মধ্যে ডিভাইড করবে তখন তোমার 2টো আপেল বাড়তে থেকে যাবে, ঠিক আছে। এই ধরনের আপেল, তো তোমার কাছে যখন বলেছে 2টো আপেল বাড়তে থাকবে, যখন হয়তো বললো যে তুমি যখন 3 জনকে ডিভাইড করবে তখন হয়তো বললো যে 1টা বাড়তে থাকবে, তাই না? আবার হয়তো বললো যখন তুমি 7 জনকে ডিভাইড করবে সেই আপেলগুলো তখন হয়তো বলে দিল 3টে বা 2টো বা কিছু একটা বাকি থাকবে আপেল, ঠিক আছে। তাহলে তোমার কাছে কত সংখ্যক আপেল আছে? তো তোমার কাছে মোট কত সংখ্যক আপেল ছিল যাতে তুমি সেটাকে 5 জনকে ডিভাইড করলে 2টো অবশিষ্ট থাকবে, 3 জনকে ডিভাইড করলে 1টা অবশিষ্ট, এবং 7 জনকে ডিভাইড করলে 3টা অবশিষ্ট থাকবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু সরাসরি করতে পারবো না যদি আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমটা না জানি। তো এই টাইপের অঙ্কগুলো সলভ করার জন্য কি করেছে, চাইনিজ রিমাইন্ডার থিওরেমটা আবিষ্কৃত হয়েছে। তো চলো এই থিওরেমটাকে আমরা দেখি কি বলছে, এবং এই প্রমাণটা আজকে আমরা দেখে নিই। তো প্রথমত বলেছে কনসিডার দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স। কি কি দেওয়া আছে আমাদের, x কনগ্রুয়েন্স টু a1 মডিউলো m1, x কনগ্রুয়েন্স টু a2 মডিউলো m2, ডট ডট আপ টু x কনগ্রুয়েন্স টু an মডিউলো mn। ওখানে যেন আমি 3টা নিয়েছিলাম সমীকরণ, তাই না? আমার 3টা তোমার হচ্ছে গিয়ে 3 রকম ভাবে বলেছিলাম, এখানে আমরা ধরেছি একদম ইন জেনারেল n ভাবে। তো যখন এরকম কি হবে, nটার সমীকরণ দেওয়া থাকবে তখন আমরা তার সমাধান কি করে পাবো, বলছে এরকম যদি কোনো লিনিয়ার কনগ্রুয়েন্স দেওয়া থাকে, বলছে ইফ যদি এরকম হয় mi's আর পেয়ার ওয়াইজ কোপ্রাইম। তাহলে প্রথমত বলে দিচ্ছে আমাদের যেখানে m1 m2 গুলো আছে না, এরা কি হবে পেয়ার ওয়াইজ কোপ্রাইম। তাহলে আমরা লিখে নিই, ঠিক আছে। তাহলে given that mi, mj equal to a1, এখানে আমি mi, mj মানে হচ্ছে gcd of mi, m, ঠিক আছে। আমি করছি যে gcd নিয়ে নিচ্ছি, আর যেখানে কি হবে, যেখানে mi not equal to mj, দুটো কিন্তু সমান হবে না। ফর i, j কি কি হতে পারে আমাদের 1 2 3 and dot dot up to n অবধি হতে পারে, and i not equal to j। এইটুকুর জন্য আমরা এই কন্ডিশনটা দেওয়া আছে। বলছে দেন দ্য কনগ্রুয়েন্স হ্যাভ এ কমন সলিউশন। তাহলে এই যে কনগ্রুয়েন্সটা আছে এর কি হবে, একটা কমন সলিউশন থাকবে। ফার্দার সাচ কমন সলিউশন ইজ ইউনিক মডিউলো ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এমটা কি করেছে, প্রত্যেকটা স্মল এম কে গুণ করে দিয়েছে। তো প্রথমত দেখাতে হবে যে তার একটা আমরা ইউনিক সলিউশন পাবো প্রথমত, দ্বিতীয় সলিউশনটা কেমন হবে, ইউনিক হবে। তো প্রথমত দেখি আমরা সলিউশন পাচ্ছি কিনা, ইউনিকটা আমরা পরে দেখছি।
ঠিক আছে। তো এটা আমাদের দেওয়া আছে, আমরা কি করছি, let us define, আমরা একটা ডিফাইন n ইন্টিজার্স, আমরা n সংখ্যক ইন্টিজার ডিফাইন করে নেব। কিরকম ইন্টিজার, mi ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল mi, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা n সংখ্যক ইন্টিজার ডিফাইন করলাম। কোন ইন্টিজার গুলো, যে m1 m2 করে ক্যাপিটাল M n অবধি, যেখানে ক্যাপিটাল M1 টা বলছে ক্যাপিটাল M বাই স্মল m1, ঠিক আছে। এবার ক্যাপিটাল M টা কি, ক্যাপিটাল M টা দেখো আমার দেওয়া আছে, যে স্মল m গুলোকে গুণ করলে আমরা কি পাবো, ক্যাপিটাল M টা পেয়ে যাব। তোমার এর মানটা কি হচ্ছে আমাদের m1 m2 এন্ড ডট ডট আপ টু কোন একটা জায়গায় থাকবে m-1 mi, সরি আরেকটা হবে mi প্লাস 1 and dotted up to mn, তাই কি না, ডিভাইডেড বাই আমাদের হচ্ছে mi। তাহলে mi কেটে গেল, থাকলো কি আমাদের m1 m2 dotted up to m of I minus 1 m of I plus 1 and dotted up to mn। তার মানে বলতে পারো, যদি আমি তিনটা সংখ্যা নিয়ে করি, মানে যদি এরকম থাকতো x congruence to a1 mod m1, x congruence to a2 mod m2, x congruence to a3 mod m3, সেই ক্ষেত্রে আমাদের কি হতো, ক্যাপিটাল M টা আসতো স্মল m1 ইন্টু m2 ইন্টু m3, এবং ক্যাপিটাল M1 আসতো আমাদের, এখানে যত সংখ্যক নেব সেই m টাকে বাদ দিয়ে বাকিগুলোকে হবে। দেখো এখানে দেখো যে আমরা কি করেছিলাম, ক্যাপিটাল mi ইকুয়াল টু, এখানে দেখো i টার্মটা কিন্তু নেই, তাহলে এখানে যেটাকে নেব সেই টার্মটা এখানে থাকবে না, বাকি সবাই থাকবে। তাহলে এখানে যখন আমরা ক্যাপিটাল M1 নিচ্ছি তখন স্মল m1 টা থাকবে না, এটা বাদ দিয়ে সবাই থাকবে, তাহলে m2 m3। তো m2 নিলে হবে আমাদের m1 m3, একইভাবে m3 নিলে আসবে m1 m2, ঠিক আছে। তাহলে আশা করছি যেটুকু অব্দি করলাম সেইটুকু অব্দি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই হলো ব্যাপারটা। এবার দেখি, এবার এখানে একটা আমাদের জিনিস গিভেন ছিল, যে প্রত্যেকটা m1 m2 গুলো কি নিজেদের মধ্যে কি ছিল, কো প্রাইম ছিল, তাই না। তাহলে এবার আমরা তাহলে এখান থেকে পেয়ে যাব যে ক্যাপিটাল M1, তাহলে আমাদের আসবে জিসিডি অফ ক্যাপিটাল mi, mj ইকুয়াল টু 1। কিভাবে দেখো, যখন আমাদের ক্যাপিটাল M1 নিচ্ছিলাম তিনটে ক্ষেত্রে, তখন আসছিল কি আমাদের m2 m3, m2 আসছিল m1 m3, m3 আসছিল m1 m2। এই দুটো দেখো জিসিটি না, আচ্ছা দাঁড়া, দুটো জিসিটি না, এখানে ভুল করলাম, স্মল mi হবে। এবার কি করো, m1 এর সঙ্গে স্মল m1 এর জিসিটি নাও। দেখো এখানে তো m1 নেই, তাহলে কি হবে, এদের দুধের কমন ফ্যাক্টর কেউ নেই, তাহলে 1 হবে, কারণ এর সঙ্গে এরও কমন ফ্যাক্টর নেই, এর সঙ্গে এরও কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m1 টা কি হবে, তাহলে এখান থেকে বলতে পারছি জিসিডি অফ ক্যাপিটাল M1 কমা স্মল m1 ইকুয়াল টু 1। সেম ভাবে দেখো জিসিডি অফ যখন তুমি ক্যাপিটাল M2 কমা স্মল m2 বের করবে, তখন জিসিডি অফ ক্যাপিটাল M2 মানে কি, এই যে m1 কমা m3 কমা m2। এবার m1 m3 দুটো কি m2 এর সঙ্গে কোপ্রাইম, তাহলে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এই দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এর মাল্টিপলের সঙ্গে এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তখন জিসিডি কত চলে আসবে, 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে প্রত্যেকটা ক্যাপিটাল mi তার করেসপন্ডিং স্মল mi এর সঙ্গে কি হবে, কো প্রাইমে আছে, তাহলে জিসিটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমি তোমাদের বললাম। এবার লিখি, তাহলে লিখি সিন্স each
mi are co-prime to each other, therefore each capital Mi comma small mi are co-prime to each other. ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কনগ্রুয়েন্সি একটা থিওরেম জানতাম যে a x congruence to 1 modulo b has a solution। এর একটা সলিউশন থাকবে তখনই if GCD of a, b equal to 1 হয়ে যায়। তাহলে GCD of এটার এবং এটা যদি 1 হয়ে যায় তাহলে এই যে আমাদের কনগ্রুয়েন্সটা নিলাম এর কিভাবে একটা ইউনিক সলিউশন পাবো, সেই থিওরেমটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে আমরা দেখো কে কে প্রাইম, কোপ্রাইম ক্যাপিটাল M1 এর সঙ্গে স্মল m1। তাহলে আমরা কি করতে পারি, এর জায়গায় ক্যাপিটাল Mi লিখতে পারি, x কনগ্রুয়েন্স টু 1 মডিউলো b এর জায়গায় লিখতে পারি স্মল mi কে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ফর্মে আমরা করলাম। তাহলে এটা লিখবো না। তাহলে এখানে করে দিলাম দেন এটা হ্যাজ আ ইউনিক সলিউশন। তাহলে এর কি থাকবে, একটা ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, হলো। এবার আমরা ধরে নিচ্ছি let Ci be the solution of the above congruence। আমি ধরে নিলাম এই যে কনগ্রুয়েন্সটা পেলাম ওর একটা তো সলিউশন পাচ্ছি, তাই না? কারণ এখানে ক্যাপিটাল mi আর স্মল mi কি ওদের জিসিডি হচ্ছে 1, তাহলে একটা তো আমরা ইউনিক সলিউশন পাবো। এবার আমি ধরে নিলাম সেই সলিউশনটা হচ্ছে Ci। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, therefore এবার যদি সলিউশন তাহলে কি করবো, x এর জায়গায় ওকে পুট করলে ওটা কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা mi Ci congruence to 1 মডিউলো mi। এটা যদি তুমি ভেঙে লেখো তাহলে কিভাবে লিখতে পারবা, যে m1 c1 congruence to 1 mod m1। একইভাবে যখন 2 নেবা তখন লিখতে পারবা m2 c2 congruence to 2, সরি 2 না, এখানে 1ই থাকবে, 1 mod m2। তাহলে ডট ডট আপ টু এখানে করতে পারবো আমরা mn cn congruence to 1 mod mn, তাই না? তাহলে এই অবধি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা মেন, এগুলো নর্মালি আমরা করছি কিন্তু আমাদের মেন টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হলো একটা সলিউশন খুঁজে বের করা। এবার দেখি সলিউশনটা আমাদের কি। তাহলে এই অবধি যা যা দেওয়া ছিল বা যা ধরলাম ওখান থেকে যতটুকু পারলাম আমরা টেনে নিলাম। এবার দেখি, এবার আমরা একটা সলিউশন কনসিডার করব। তাহলে লেট আস কনসিডার, আমরা একটা x0 চুজ করব এরকম ভাবে a1 m1 c1 plus a2 m2 c2 plus and dot dot up to an mn cn। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, কনসিডার করলাম। এবার আমাদের টার্গেট থাকবে দেখানো যে x0 আমাদের যে মেন ইকুয়েশন গুলো আছে, মানে এই যে এই ইকুয়েশন গুলো প্রত্যেকটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি হয়ে যাবে, সেই x0টাই আমাদের রিকোয়ার্ড যে সলিউশন বা কমন সলিউশন সেটাই হবে, তাই কি না? এবার আমাদের টার্গেট হলো তাহলে সেটা। এবার আমরা দেখা যাক কি হচ্ছে। এটা তো চুজ করলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি করব, x0 কনগ্রুয়েন্স টু পুরোটাকে লিখব, মানে a1 m1 c1 প্লাস a2 m2 c2 প্লাস and dot dot up to
an mn cn mod m1। কারণ দেখো প্রথমে ছিল আমাদের কি x congruence to a1 mod m1, তাই না? তো আমি এপাশে x এর জায়গায় কাকে রাখলাম, x0 কে রাখবো, আর এপাশে a1 টা আসছে কিনা সেটাকে আমি দেখবো mod m1 নিয়ে। সেম ভাবে mod m2 নিব একবার, ডট আপ টু mod mn নিব, নিয়ে দেখবো এপাশে x0 কে রাখবো, আর এপাশে এই মড গুলোকে এক এক করে নিয়ে দেখবো যে এই টার্মগুলো a1 a2 an গুলো আসছে কিনা। যদি আসে তাহলে সেটা আমাদের সলিউশন হয়ে যাবে। এবার তাহলে x0 congruence to, যখন এটা দিয়ে তুমি mod m1 কে ভাগ করবে তখন দেখো তুমি একটা জিনিস লিখে রেখেছো এখানটায় যে m1 c1 congruence to 1 mod m1। তাহলে এই যে m1 c1 এই দুটোকে কি হয়, মডুলাস এর সঙ্গে m নিলে সরি মডুলো m1 নিলে 1 চলে আসে। তাহলে এই জায়গাটা আমি কি পুট করব, 1 পুট করব। তাহলে পরের লাইনে পুট করছি আমি, তাহলে এখানটায় a1 টা a1 থেকে যাচ্ছে, আমরা m1 c1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1। তাহলে a1 into 1, ঠিক আছে? কারণ m1 c1 টা মডুলো m1 নিলে সেটা 1 এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, ওই জন্য সেই জায়গাটা আমি কি করতে পারলাম 1 লিখতে পারলাম, ঠিক আছে? এবার যখন আমি m2 c2 কে নেব, তারপরে mn cn কে নেব, তখন কি হবে, তখন চলে আসবে 0 প্লাস 0 mod m1। এবার তোমরা ভাবছো এখানে 0টা কি করে আসলো, 0টা আসলো এইভাবে, এখানে দেখো m2 মানে কি ছিল, m2 মানে হচ্ছে আমাদের স্মল m1, স্মল m2 থাকবে না, বাকি সবাই থাকবে, তার মানে m1 m3 m4 এন্ড ডট আপ টু mn থাকবে। এর সঙ্গে মডুলো কি নিচ্ছি m1, তারপরে যখন আমরা m1 দিয়ে ভাগ করছি দেখো m1 আমরা কেটে যাচ্ছে, তারপর এটা কি হচ্ছে মডুলো 0 হয়ে যাচ্ছে, কারণ আমাদের কোনো ভাগশেষ থাকছে না। সেম ভাবে যখন আমরা এখানে m3 কে নেব তখন কি হবে, উপরে কিন্তু m1 টা আমাদের থাকছে, m3 থাকবে না, কিন্তু m1 থাকবে, m1 আর এখানে m3 এটা থাকবে না, এটা বাদে সবাই থাকবে mn অবধি, আর নিচে কে আসবে আবার m1 দিয়ে ভাগ করব, আবার দেখো m1 কেটে যাচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা m2 থেকে mn অবধি প্রত্যেকের মধ্যে m1 টা কিন্তু ঢুকে আছে, মানে ক্যাপিটাল m2 থেকে ক্যাপিটাল mn অবধি সবার মধ্যে কি আছে, এই স্মল m1 টা ঢুকে আছে। তাহলে আমরা কি করতে পারবো, সবাইকে কিন্তু স্মল m1 দিয়ে ভাগ করতে পারবো। ভাগ করার জন্য আমাদের সেটা কি চলে আসবে, ভাগশেষ থাকবে না, ওই জন্য কনগ্রুয়েন্ট মডুলো 0 চলে আসবে। কারণ তোমাদের যদি মনে থাকে যে আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা আমরা বলি যে a congruence to b mod m, তার মানে কি করতে পারি আমরা করতে পারি m টা a মাইনাস b কে ভাগ করে। এবার দেখা গেল m টা a কে ভাগ করেই দিল, তার মানে এটা এক কথা রিমাইন্ডার পার্ট, এই যে b টা থাকে এই পার্টটা, এটাকে বলা হয় রিমাইন্ডার পার্ট। যদি পুরোপুরি ভাগ করে দেয় তো এখানে কি হবে, রিমাইন্ডার পার্টটা কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কেন এই পার্টগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো x0 congruence to a1 mod m1। একইভাবে যখন আমরা x0 congruence to mod m2 কে নেব তখন এখানে কি আসবে, এখানে আসবে a2। কারণ শুধুমাত্র যখন m2 দিয়ে তুমি ভাগ করবে m1 কে বলো, m2 কে বলো, m3 কে বলো, সবার ক্ষেত্রে রিমাইন্ডার কি আসবে, 0 আসবে, কারণ এর মধ্যে স্মল m2 ঢুকে আছে, এর মধ্যে স্মল m2 ঢুকে আছে, n নিলেও তার মধ্যে স্মল m2 ঢুকে আছে। তাহলে প্রত্যেকের মধ্যে স্মল m2 টা ঢুকে থাকবে, তাহলে প্রত্যেকের রিমাইন্ডার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে ভাগ করলে। কিন্তু একমাত্র ক্যাপিটাল m2 এর মধ্যে কি থাকবে না, রিমাইন্ডার থাকবে না। তার মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র এই পার্টটা থাকবে। আবার m2 c2 দেখো মডুলো 1 এর সঙ্গে আছে, তাহলে m2 c2 1 নিয়ে নিলে a2 থাকবে শুধুমাত্র পড়ে, ঠিক আছে? তাহলে একইভাবে সবগুলা যখন আমরা নিতে পারবো তখন পেয়ে যাব কি একবারে, এখানে পেয়ে যাবো ডট আপ টু x0 congruence to an mod mn, ব্যাস। তাহলে এই গেল আমাদের প্রমাণ। তাহলে therefore
এখান থেকে আমরা কি বলতে পারি একবার। তাহলে এখানে দেখো, তাহলে x0 কি করলো, প্রত্যেকটা আমাদের গিভেন ইকুয়েশনে স্যাটিসফাই করলো। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর x0 is a solution of the given linear congruence, তাই তো? ব্যাস হয়ে গেল। এবার আমাদের যেটা নেক্সট প্রমাণ সেটা বলেছে কি, যে দেখো এটা হচ্ছে ইউনিক সলিউশন। তাহলে সলিউশনটা কিরকম হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে, সেটা আমাদের এখন দেখাতে হবে। তো আমরা কি করে প্রমাণ করি ইউনিক, ধরে নেব যে ওর আরেকটা সলিউশন আছে। এক মিনিট, তাহলে এখানটাই, তাহলে আমরা কি করব, ইফ পসিবল let x1 is another solution, ঠিক আছে, যেখানে আবার x1 not equal to x0, ঠিক আছে। তাহলে যেহেতু x1টা কি হচ্ছে ওর সলিউশন, তাহলে x1টা কি প্রত্যেকটা কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে। তার মানে x1 এটা কি হবে, x1 কনগ্রুয়েন্স টু a1 mod m1, আবার কি হবে x1 কনগ্রুয়েন্স টু a2 mod m2, তাই না? কারণ x1টা কিছু সলিউশন হচ্ছে। তো আমি একবারে এতগুলোকে ডট ডট না করে আমি কি করতে পারি, একবার আই করে দিতে পারি না, যে x1 কনগ্রুয়েন্স টু ai mod m1, যেখানে আই গুলো কি 1 2 ডট ডট আপ টু n অবধি। সেম ভাবে আমরা কি করতে পারি, যদি x0টাও সলিউশন, তাহলে x0টাও কি করবে, তাহলে x0টা হবে কনগ্রুয়েন্স টু mi mod mi, তাই কি না? আমি কি করলাম, এখানে a1 a2 m1 m2 দিয়ে লিখতে হতো, বারবার না লিখে আমি এক জায়গায় করে দিলাম। এবার আমরা কি করছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম আইটা ডিভাইড করবে কাকে, x1 মাইনাস ai, আবার এম আইটা ডিভাইড করছে x0 মাইনাস ai, এখান থেকে আর এখান থেকে পাচ্ছি, তাই না? তাহলে রিমাইন্ডার টার্মটাকে, এটা রিমাইন্ডার টার্ম, এগুলো বাদ দিলে কি হবে, বাকিটাকে ও ডিভাইড করবে। তাহলে এখানটা পেয়ে গেলাম আমরা mi ভাগ করবে x1 মাইনাস ai, এখানে mi ভাগ করবে xi মাইনাস। তো যদি এরকম হয় যে একটা সংখ্যা a যদি এরকম ভাগ করে, b কেও ভাগ করে, আবার a যদি আবার c কেও ভাগ করে, তাহলে আমরা জানি এদের যে লিনিয়ার সামটাকেও ভাগ করবে। তার মানে এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম থেকে পাবো যে a ডিভাইডস b প্লাস c অথবা b মাইনাস c, বা এক কথায় বলতে পারো যে কোনো একটা কনস্ট্যান্ট k1 b প্লাস k2 c এটাকেও ভাগ করে, ঠিক আছে। তাহলে এখানে একে ভাগ করছে, একে ভাগ করছে, তাহলে এদের কি হবে, বিয়োগ ফলটাকেও ভাগ করবে। তাহলে দ্যাট ইমপ্লাই mi ভাগ করবে কাকে, xi মাইনাস ai মাইনাস x0 মাইনাস ai, একেও ভাগ করবে, যে এখান থেকে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম থেকে। তো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে mi ডিভাইডস, দুটোকে যদি ভাঙো তাহলে xi মাইনাস x0, তাহলে mi ডিভাইড xi মাইনাস x0। দেখো এখানে এটা থেকে এটা পেয়েছিলাম, সেম ভাবে আমরা কি করতে পারি, এটা থেকে এটাও পেতে পারি, তাই না? দেখো এটা এই ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা এটা এই ফর্মে পেয়ে যাব, ঠিক আছে। কিভাবে পাবো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দ্যাট ইমপ্লাই যে x1 কনগ্রুয়েন্ট টু x0 mod mi, ঠিক আছে। তাহলে হয়ে গেল। আচ্ছা একদিন দ্বারা একটু ভুল করলাম, এইভাবে করবো না। এবার এখানে দেখো, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা ক্যাপিটাল m1টাকে ঢোকাবো, ঠিক আছে। আমাদের দেখছি স্মল m1টাও ভাগ করছে x1 মাইনাস x0 কে, আবার m2টাও ভাগ করছে, কারণ mi মানে প্রত্যেকটা i যে 1 থেকে n এর জন্য,
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি m2টা ভাগ করছে ওটাকে, m3ও ভাগ করবে, mnও ভাগ করবে। ঠিক আছে, তো যদি সবাই এক এক করে ভাগ করতে, এদের যদি আমি গুণফল নেই তাহলে গুণফলটাকে কি করবে, একে অবশ্যই ভাগ করবে। যেমন যদি 2 ভাগ করে 4কে, ঠিক আছে, আবার কি করছে 3 ভাগ করছে 6কে, আবার হয়তো 7 ভাগ করছে, সরি এ পাশটা সেম আছে, এ পাশটা আমি নিলাম 63, তাহলে একে 3ও ভাগ করবে, 7ও ভাগ করবে, তাই না, আবার কি করবে 9ও ভাগ করবে। তাহলে এই টাইপের ব্যাপার। তাহলে 63কে সবাই যখন ভাগ করছে তাহলে কি হবে, এদের যে গুণফলটা তারাও কি করবে 63টাকে ভাগ করবে। মানে এবার সাথে আমি বলতে পারি তাহলে m1 m2 ডট আপ টু mn ওরাও কি করবে x1 মাইনাস x0 কে ডিভাইড করবে। তার মানে এখান থেকে আমি আরেকটা কি বলতে পারি, এবার এটা মানে কি, এদের গুণফল মানে হচ্ছে ক্যাপিটাল M, তাহলে ক্যাপিটাল M ডিভাইডস x1 মাইনাস x0। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে বলতে পারি যে x1 কনগ্রুয়েন্ট টু x0 মড m, তাহলে m দিয়ে ভাগ করলে এটা রিমাইন্ডার পার্ট থাকছে, এটা ব্যাস। আচ্ছা একটু ভুল করলাম, এখানে আমরা কন্ট্রাডিকশন ধরবো না, জাস্ট আমরা করে নেবো কি x1টা একটা সলিউশন ধরে নেবো। ঠিক আছে, x1টাকে সলিউশন ধরে আমরা জাস্ট এগোবো, এখানে কোনো কন্ট্রাডিকশন নিতে হবে না। তাহলেই আমরা শেষ অবধি পৌঁছে গেলাম যে এই দুটো কি সেম পেয়ে গেলাম। তাহলে হেন্স দ্য সলিউশন ইজ ইউনিক। ঠিক আছে, এখান থেকে পেয়ে গেলাম আমি কি সলিউশনটা নিই, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এই গেল ব্যাপারটা, প্রমাণটা একটু লেন্দি হয়ে গেল যেহেতু তোমাদের ভেঙে ভেঙে করলাম। তো আশা করছি বুঝতে পেরেছো। প্রথমত আমাদের প্রমাণ করতে হবে যে ওর একটা সলিউশন আছে, যে সলিউশনটা কি ফর্মে, এই x0 এই ফর্মে একটা সলিউশন থাকবে। যখন আমরা অঙ্ক করবো তখন কিন্তু আমরা এটাই ফর্ম করবো। ঠিক আছে, এখানে আমরা এই যে এই কোয়েশ্চেনগুলো অঙ্ক করার সময় এই কোয়েশ্চেনগুলো বের করতে হবে, বের করার পরে সেটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো x0 ফর্মে, তো ওটা আমাদের সলিউশন হবে। আর ওটা মড কার সঙ্গে হবে, মড ক্যাপিটাল M হবে, ব্যাস এটাই হবে আমাদের সলিউশন যখন আমরা এক্সাম্পলগুলো করবো। তো সেটা পরের দিন তোমরা বুঝতে পেরে যাবে যে এক্সাম্পলগুলো কি করে করবে। আশা করছি এই প্রমাণটা বুঝতে পেরেছো। আমি একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি। যদি তবু বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, বা আমার টেলিগ্রাম ওখানে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই টেলিগ্রামে গিয়েও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আর এই পিডিএফটা তোমরা সেই আমার টেলিগ্রামেই পেয়ে যাবে।